বেরিয়ে পড়লাম আমরা আসামের উদ্দেশ্যে। ইন্ডিগোর ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। সকাল 12:30টার ফ্লাইট। সুন্দরভাবে চলে এলাম ট্যাক্সি ধরে একটা স্মৃতি মোড় থেকে। আমি আর আমার বাবা আমরা রওনা দিলাম আসামের উদ্দেশ্যে। এই ইন্ডিগো ফ্লাইটের ভেতরে আমরা বসে আছি। সময় হলো, ফ্লাইটে খুব সুন্দর সিস্টেম। আস্তে আস্তে ফ্লাইট টেক অফ করলো। উড়ে চললাম এক অজানা আনন্দে। বিজ্ঞান এবং তার প্রসার কোথায় এসে দাঁড়িয়েছে। এককালে কি ভেবেছিলাম যে এইভাবে আকাশের বুক চিরে একটা কোনো জিনিস সরাসরি উড়ে যাবে। মিনিট বা ঘন্টার তফাতে যে জার্নি ট্রেন নিতে সময় লাগে 2 থেকে 3 দিন, সেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার তফাতে নেমে যাবে। আমাদের যাত্রার উদ্দেশ্য বরদলৈ এয়ারপোর্ট, আসামের দিকে। দেখতে পাচ্ছেন প্লেন টেক অফ করলো। এই সময় একটা ঝাঁকুনি হয়। যাই হোক, মনের মধ্যে যে আনন্দটা থাকে সেটা যেন কাছে যেন সব কিছুই হেরে যায়। নিচের বস্তুগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করলো। ছেড়ে এগিয়ে চললাম আমার প্রিয় শহর কলকাতাকে। অনেকটা উপরে উঠে পড়লাম। কোথায় থেকে যেন সময়গুলো চলে যাচ্ছে। রবি ঠাকুরের গান, আমার প্রিয় শহর কলকাতা এবং আসামের বরদলৈ এয়ারপোর্ট, এই 3 মনে যেন এক উত্তেজনা তৈরি করছিল। ওপর থেকে দেখছিলাম সেই ভূগোলে পড়া বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো মনে পড়ছিল। কিন্তু এখন পেশাজনিত কারণে সেই জায়গাটাতে আর নেই। যাই হোক, অনেকক্ষণ চলার পর আমরা আস্তে আস্তে কনফার্ম হচ্ছিলাম এই ট্রেনের পাশে যে সাইড উইন্ডোগুলো দেখা যাচ্ছে বা সাইড ডোরগুলো দেখা যাচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছিল প্লেন হয়তো কোনোভাবে আসামে প্রবেশ করেছে। আসামের স্থানীয় কালচার, স্থানীয় ভাষা, স্থানীয় সংস্কৃতিকে বোঝার জন্য মনটা উদ্গ্রীব হয়ে রয়েছিল। আমি বাবা দুজনেই বসে অপেক্ষা করছি। যাই হোক, দুজনা কাজ করছিল যে আমরা আসামে নামবো, নেমে সেখানকার অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব। আমার সম্বন্ধে একটু বলে নিই। আমি এসেছিলাম ACC-LMP-CON 2025-এর কনফারেন্সে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ধিচাং রিসর্টে। কুয়াশার জন্য ট্রেনের প্রবলেম থাকায় ফ্লাইটের টিকিট আমাদের তৎকাল কাটতে হয়েছিল। বেশ অনেকটাই খরচ পড়ে তাতে। যাই হোক, বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পুরো জায়গাটাই আমাদের কাছে অধরা। ধিচাং প্যালেস, এবং সেটা জেনারেলি গুয়াহাটির খুব একটা কাছাকাছি না। সেখান থেকে সম্ভবত 42 to 45 কিলোমিটার ডিস্টেন্সে হবে। জায়গাটা কেমন কোনো আইডিয়া নেই। যাই হোক, মনে জোর রেখে এগিয়ে চললাম। অলমাইটি গড আছেন, আমরা চেষ্টা করব সব কিছু যেন সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। আমার এই উদ্দেশ্য কিন্তু আসাম ঘুরতে আসা না, শুধুমাত্র ACC-LMP কনফারেন্সটি অ্যাটেন্ড করব, আমার পেপার প্রেজেন্ট করব এবং ন্যাশনাল ডিবেটে অংশগ্রহণ করব। তার সঙ্গে যতটুকু এক্সপ্লোর করা যায়, অবশ্যই মা কামাখ্যার মন্দিরকে নিয়ে ততটুকু আমরা ঘুরে দেখব। কারণ আমরা বাঙালি, রক্তের মধ্যে বেড়ানো লুকিয়ে থাকে। বাঙালি জেনারেল ট্র্যাডিশন দ্বীপ উদা আপনারা সবাই হয়তো জানবেন, দীঘা, পুরী এবং দার্জিলিং। তার বাইরেও আমাদের বাউন্ডারি আছে। মন প্রাণ সঙ্গে ঘোরা বেড়ানোর একটা অন্তরাত্মার বিকাশ। আমরা দেখতে পাচ্ছি প্লেনটা ল্যান্ডিংয়ের বেশ কাছাকাছি এসছে। নিচের জায়গাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এবং রানওয়েতে ঢুকবে। এটি হচ্ছে গুয়াহাটি যাবার যে এয়ারপোর্ট, মানে বরদলৈ এয়ারপোর্ট, তার একটা রানওয়ে। খুব দ্রুত গতিতে প্লেনটা আস্তে আস্তে ল্যান্ড করলো। আস্তে আস্তে পাশে যে শাটার, তার ঢাকনাগুলো খুলতে শুরু করবে। এই সময় ট্রেনে একটা ঝাঁকুনি হয়। ফোন সাধারণত ফ্লাইট মোডে থাকে। আমার ফোনটা ফ্লাইট মোডে ছিল, কিন্তু আমি ক্যামেরাটাকে অন রেখেছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢাকনাগুলো খুলে গেল, ভেতরে ছোট ছোট অনেক পা। যাই হোক, আসামে নেমে আমরা রাত্রির একটা টোটো করে পৌঁছলাম। এগুলো আমার কনফারেন্সের ছবি। ধিচাং প্যালেস জায়গাটা খুবই সুন্দর জায়গা, পাহাড়ের মুখে একটা জায়গা। আমি আমার বক্তব্য রেখেছিলাম আসামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপকারিতা কী বক্তব্য।
Good afternoon to respected listeners. First of all, I would like to grateful to the SCCLP organizing committee for giving me the opportunity. I want to add some points on respected Padma Madam sayings. First of all, AI as a tool, not a replacement. A collaborative approach in the lab, human with AI can reduce the complex task like gathering so much data, as earlier Madam said. Second is complexity of the human care. AI can handle specific tasks like data processing, pattern recognition, but the complexity of human care, patient interaction, and ethical decision-making points are still in the hand of us. So, without a doctor or a professional, it is very difficult to diagnose or properly treat a patient on a ground of AI algorithms. First of all, quality control and ethical oversight. So, as ma'am said, quality control is very immense topic nowadays. Multiple third-party organizations like CAP, NATA, NABL have came to attest the confirmatory assessment body. So there is number of data which is plotted in the LG chart from the WestGuard rule. So we can't summarize this kind of data by human brain. So for quick analysis and proper implication, we have to use the AI judiciously. Some popular AI system that is incorporated in the biochemistry lab, I am going through the names. Siemens Atelica solution. I want to disclose one thing. I am not endorsing any brand. I am just taking some examples. Siemens Atelica solution, Beckman, Coulter, Remisol Advanced. They have reduced the pre-analytical errors too much than the before. IBM Watson Health, DeepMind, that is from the Google Health. It predicts the acute kidney injury or kidney parameters in the earlier basis by availability of the data. Next is the predictive diagnosis and AI. Let's consider AI as a child. So first of all, we have to treat the AI like a simpler logic. This is known as the simple learning, and then after the logical learning. So simple learning helps the AI or teaches the AI to diagnose a specific condition based on some parameter, like TSH for diagnosis of the hypo or hypothyroidism, and the deep learning helps to analyze some complex algorithms like in case of the electrophoresis. So both level can help the AI to detect the simple as well as the complicated things in the biochemical field. With the technologies and the integration of clinical biochemistry, there is a new term called the clinabomics. Clinabomics is an upcoming project of India. So many universities like Oxford, Harvard, they have started the clinabomics as academic activities. I hope that in the upcoming days, clinabomics will be a good sector for the India, and multiple stocks and investment will come in order to reduce the cost of AI. As someone earlier told, that the cost may be an issue. So at 1990, the Android phone was a dream, but no one can say in the last 20 years that AI will not be a dream. I want to mention one point. At the age advances and progresses, there is a human brain cortical atrophy. So we can't memorize exactly, and we should have a collaborative approach with the AI so that we can understand everything. Like us, AI has no brain depreciation activity, so it will help us as it can be automatically updated in the upcoming days in diagnosis and treatment. Thank you so much. Here I submit my opinion. যাই হোক, দেখে খুব ভালো লাগলো। বেশ কিছুক্ষণের রাস্তা এখান থেকে শিলং এবং চেরাপুঞ্জি চলে যাওয়া যায়। এই দিকটা পার্বত্য একটা দিক হওয়ায় বেশ ঠান্ডা, তার সঙ্গে একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সব কিছুই যেন একসাথে উপলব্ধি করতে পারছিলাম আমরা। রাস্তাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার। আমি নিচে ভিতরে দাঁড়িয়ে আছি। নিচে খুব সুন্দর একটা লোকেশন অবস্থিত, কোনো ব্র্যান্ড ইন্ডাস্ট্রি বা কিছু না। জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এই যে অর্গানাইজ করা হয়েছিল, এটা খুব সুন্দর একটি জায়গা। পাহাড়ের কোলে একটা রিসর্ট, আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই জায়গাটা হলো ঠিক সামনের রাস্তাটা। আমরা ওপারে একটা গেস্ট হাউসে ছিলাম, যেখান থেকে পেরিয়ে আমাদের এপারে আসতে হচ্ছিল। আসার জন্য কিন্তু কোনো বর্ডার কিছু ছিল না, একটা বালির বস্তা রাখা ছিল, সেটাই করতে আসতে হচ্ছিলো। যাই হোক, অসুবিধা কিছু হয়নি। এটা ভেতরে ঢুকেই এই জায়গাটা পার্কিং স্লট,
এবং একটু এগিয়ে চলে আমাদের এসএসসি ইলেকট্রিকন 2025 অর্গানাইজিং এরিয়া সমস্ত ওদের অংশটা এখন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার। এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট পার্টি বা বিয়েবাড়ির বিভিন্ন প্রোগ্রাম করা যায় এবং করেও হয়তো অনেকে। এসএসসি এলএমবি 2025-এর গেট। আসামের এই জায়গাটা একটাই ডিসঅ্যাডভান্টেজ বলে আমার মনে হলো, সেটা হলো যে এটা কিন্তু বেশ একটা রিমোট এরিয়া। মানে আমরা যদি প্রাইভেট কার না থাকি, পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে কিন্তু এই জায়গায় চলাচল সম্ভব। মানে সম্ভব কোনো অটো, যেমন আমরা একটা ট্যাক্সি হায়ার করেছি, ট্যাক্সি হায়ার করে এসেছিলাম, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যেখানে যুক্ত রয়েছে সেখানকার কিন্তু একটা বিশেষ যাতায়াতগতভাবে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে, শীতকাল, শীতের ফুরফুরে মেজাজ, তার সঙ্গে পাহাড়ের এই যে সুন্দর একটা দৃশ্য, তার সঙ্গে বিজ্ঞান ভিত্তিক একটা কনফারেন্স, সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি খুব সকালে উঠে স্নান করে নিয়েছিলাম, যেটা আমার সাধারণ দিনের স্বভাব, স্নান করে শরীরটা ফ্রেশও থাকে। পরের দিন আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের গেটে। কামাখ্যা মন্দির দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। একটা গাড়ি রিজার্ভ করে আমরা উঠে চললাম কামাখ্যা মন্দিরের দিকে, এবং এই সেই কামাখ্যা মন্দিরের বাইরের দৃশ্য, ভেতরে ঢোকা যায় না। মন্দিরের আশপাশের দৃশ্য খুব মনোরম, খুব সুন্দর, এবং রাত্রিবেলা এই জায়গায় একটা অন্যরকম মাত্রা পেয়ে ওঠে। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক ফ্রি। আমি আর আমার বাবা আমরা একটা ভিউতে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। এটা হলো কামাখ্যা মন্দিরের ভেতরের দৃশ্য। এখানে সতীপীঠের মধ্যে একটি বিখ্যাত সতীপীঠ। অম্বুবাচী এবং অন্যান্য মেলাগুলোতে এখানে তান্ত্রিক এবং সাধকদের বিরাট একটা সমাবেশ হয়। আমরা বাইরেটায় দাঁড়িয়ে আছি। একটা স্পেশাল লাইন, যেটা 500 টাকা করে নেওয়া হয় প্রত্যেক মাথা পিছু, এবং জেনারেল লাইন, দুটো লাইনই এখানে আছে। প্রত্যেকটা লাইনে মোটামুটি একটা 3-4 ঘন্টার গল্প তো থাকেই। যাই হোক, আমরা দর্শন করে এসেছিলাম স্পেশাল লাইন দিয়ে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বাইরেটা। আমি বাইরের আর্কিটেকচার এবং স্থাপত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি যতটা আমার এই সফরে সম্ভব। একজন প্রফেশনাল ব্লগার বা ট্রাভেল ব্লগার না হওয়ার জন্য অনেক খুঁটিনাটি ভুল থাকতে পারে, যেগুলোর জন্য আমি আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি চেষ্টা করব কামাখ্যা মায়ের আশীর্বাদে যাতে এই জায়গাগুলো আরও অনেক পরিষ্কার থাকে, এবং যাতে একজন ভালো ব্লগার হয়ে উঠতে পারি, একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি। বাইরেটা বসে কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। অনুভব করার চেষ্টা করছিলাম কামাখ্যার মধ্যেকার যে অন্তঃস্থিত যে শক্তি বা অন্তঃস্থিত যে পবিত্রতা, সেটাকে। কিন্তু আমি জানি না, আমরা তো অনেক তুচ্ছ, আমরা কিছু অনুভব করতে পারবো এই মহাশক্তিকে। যাই হোক, আমার সাধ্য মতো আমি আরাধনা করে ফিরে আসতে চাইছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের সাইডের পিছনের দিকে একটা অংশ, যেখান থেকে বিভিন্ন ধরনের দেবদেবী রয়েছেন এবং তাদেরকে সিঁদুর মাখানো হয়, ঘণ্টা বাজিয়ে তাদেরকে আরাধনা করা হয়। এই যেমন একটি দেবী মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে। আমিও গেছিলাম, সেখানে বসে কিছুটা প্রার্থনা করেছিলাম, তপস্যা করেছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। কামাখ্যা মন্দির বেশ টিপটপ এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয় এখানকার মন্দির পূজা কমিটির দ্বারা। কামাখ্যা মন্দিরের আশেপাশে থাকবার জন্য অনেক পান্ডাবাড়ি এবং রেস্ট হাউস আছে। 800, 900, 1000 একটু কম খরচে থাকার ব্যবস্থাও যদি আপনারা খুঁজে পান তাহলে পেতে পারেন। এখানে কিন্তু দুপুর 1টার সময়, আমি একটু মিস্টেক হতে পারে কোনো ইনফরমেশানে, একটু দেখে নেবেন, দুপুর 1টার সময় একটি ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়, যেখানে গরম খিচুড়ি এবং তরকারি দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছেন একটা সাইড সিন ভিউতে এসেছি, একটা সাইড ভিউতে মন্দির থেকে বেরোনোর পর। এখান থেকে বেরোনোর পরও কামাখ্যা মন্দিরের বুকে আরও অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো ভীষণ জনপ্রিয় এবং ঘুরে দেখার মতো। পাহাড়ি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর পাহাড়ি ভিউ, এবং মন ভরে যাচ্ছিল দৃশ্য দেখে। তারপর আমরা এসে পৌঁছলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। বশিষ্ঠ মুনি, যেখানে শ্রীরামচন্দ্রের সঙ্গে একটা বড় অংশ জড়িয়ে রয়েছে। তো ওনার তপস্যা স্থলটি দেখলাম, ওই পাথরের উপর উনি বসে তপস্যা করতেন। এই হচ্ছে সেই ঝর্ণা পিছন দিকটাতে। আসাম যেন সত্যি ঢেলে গুছিয়ে সাজিয়ে দিয়েছেন প্রকৃতি, এবং এখানকার যে স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা আছেন তারাও খুব শক্তপোক্তভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করেন, দেখে খুব ভালো লাগলো। এবং ট্যুরিস্টদের একটা বিশেষ এখানে সম্মানের চোখেই দেখা হয়। খুবই কোঅপারেশন আমি পেয়েছি এখানকার লোকাল ট্যুরিস্ট পাবলিকের থেকে। জলে কিছুটা সময় কাটালাম বসে,
বশিষ্ঠমুনির আশ্রম যাওয়ার পথটিও খুব সুন্দর। সামনের দিকে গেলে দেখতে পাবেন একটা খুব বড় চওড়া এরিয়া, যেখানে ফাঁকা, কেউ নেই। সেই জায়গায় একটা চায়ের দোকান, আমরা বসে চা খেয়েছিলাম। যা আমি আমার বাবা দুজনই খুব চা ভক্ত আমরা, যাই হয়। তো এই জায়গাটা এলাম, এসে পাহাড়ের পাথরের উপর বসে জায়গাটার যে প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে যে ভক্তি মার্গ, দুটো যেন এক হয়ে যাচ্ছিলো কোনোভাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দর প্রকৃতি, এটা পাহাড়ের বুকে এই যে জায়গাটা আছে, সেখানেও কিন্তু দু একটা রেস্ট হাউস আমি দেখতে পাচ্ছিলাম। আমার কিন্তু ভিডিওতে বলা কোনো কথাই কোনো স্ক্রিপ্টেড না, যা মনে এসছে আমি সেটাই বলার চেষ্টা করেছি। এই যে পাহাড়ের বুকে, এই বিশেষ করে বশিষ্ঠমুনি আশ্রমের পাশে রেস্ট হাউসে যদি আমরা থাকি, সেটা কেমন অনুভূতি হতে পারে বা কতটা সুন্দর আনন্দদায়ক হতে পারে, সেইগুলো ভেবেই যেন মন অস্থির হয়ে উঠছিল। যাই হোক, আস্তে আস্তে মন্দির দর্শন করে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ফ্লাইট ছিল আপনার বরদলি এয়ারপোর্ট থেকেই। ফ্লাইটে একটু ডিলে ছিল, আমাদের ফ্লাইট ছিল অ্যালায়েন্স এয়ারের, বাকি ইন্ডিগো সমস্ত টাইমেই ছিল, কিন্তু অ্যালায়েন্স এয়ার একটু লেট করেছিল, এটা যেহেতু ছোটো ফ্লাইট এবং আবহাওয়া খারাপ ছিল বলে। ওভারঅল আমাদের আসাম ঘোরা একটা কম্প্যাক্ট এবং পরিপূর্ণ। আমরা এই বরদলি এয়ারপোর্টে এসে গেছি। এই হচ্ছে আমাদের রাত্রির ফ্লাইটের ছবি। অ্যালায়েন্স এয়ার ফ্লাইট হয়তো লেট করছিল খারাপ ওয়েদারের জন্য, তাদের কর্মীরা অনেক সাপোর্ট করছিলেন। এটা আমরা প্লেনের ভেতর বসে আছি। এই আমাদের ছোটো একটা এই ফ্লাইটটা খুব ছোটো ফ্লাইট, 2x2 সিট। এবং আমার মনে পড়ছে আমরা যখন এয়ারপোর্টে নামলাম তখন অ্যাপ্রক্সিমেটলি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 11:30 বাজে। দেখতে পাচ্ছেন এই অ্যালায়েন্স এয়ারের ফ্লাইটে আমরা বসে আছি এবং তখন সময়টা হবে 8:30-9টা। যাক, আমাদের ঘোরা ভালোভাবেই হলো।